আজকের টপিক হচ্ছে একজন কাস্টিং ডিরেক্টরকে কিভাবে অডিশনের সময় ইমপ্রেস করা যেতে পারে। আমি তার 10টা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে শুনে মেনে চলো তাহলে তোমরা নিশ্চয়ই একটা অডিশনে একজন কাস্টিং ডিরেক্টরকে ভালোভাবে ইমপ্রেস করতে পারবে। তাহলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমার সাথে সাথে তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর টিপস হচ্ছে শো আপ আর্লি। মানে হচ্ছে তুমি সবসময় অডিশনে সঠিক সময় পৌঁছবে। হ্যাঁ, মানছি বিভিন্ন রকম আমাদের সমস্যা হয়, আমাদের কিছু পারিবারিক কাজকর্ম থাকে, দায়িত্ব থাকে, রাস্তাঘাটে জ্যাম থাকে, অন্যান্য সমস্ত কিছু থাকে। তো আমি সব সময় বলি যে কোনো অডিশনের যে টাইম আছে সেই টাইমটাকে ভালোভাবে ফলো করো, সেটাকে নোট ডাউন করো এবং তার থেকে অন্তত 1 বা 2 ঘন্টা আগে বা তোমার বাড়ি থেকে বা রেসিডেন্স থেকে অডিশনের যে জায়গা তার ডিস্টেন্স অনুযায়ী যেটুকু টাইম লাগে তার থেকে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা বেশি টাইম হাতে নিয়ে তুমি বেরো। তুমি 0.5 ঘন্টা আগে যদি অডিশন রুমে পৌঁছে যাও কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি যদি 10-15 মিনিট পরে পৌঁছো এটা কিন্তু তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তাই ফার্স্ট টিপ হচ্ছে সবসময় অডিশনে টাইমে পৌঁছো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিসার্চ। এবার তুমি বলবে রিসার্চ কিভাবে করব? রিসার্চ হচ্ছে যে প্রোডাকশন হাউসের জন্য তুমি কাজ করতে যাচ্ছ বা যে প্রডিউসার, ডাইরেক্টর বা রাইটারের জন্য তুমি অডিশন দিতে যাচ্ছ তাদের সম্পর্কে একটু খোঁজখবর, মানে তারা আগে কি কাজ করেছে, তারা কি ধরনের কাজ করে থাকে, তারা কি টাইপের কাজ পছন্দ করে থাকে, সেই সমস্ত কিছু হচ্ছে তোমার রিসার্চের একটা পার্ট। তো তুমি বলবে আমি একদম নতুন জনের কাছে গেছি, আমি জানি না তারা আগে কি কাজ করেছে। তো সবচেয়ে প্রথমে পৌঁছাও যে লোকজন তোমার ওখানে থাকবে আশেপাশে, মানে প্রোডাকশন হাউসের লোকজন থাকবে যে তোমাকে স্ক্রিপ্টটা দেবে বা যে তোমার নামগুলোকে এনরোল করবে, এদের সাথে মিষ্টি করে কথা বলো, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করো যে এই প্রোডাকশন হাউস কি, এই প্রোডাকশন হাউস কীভাবে কাজ করেছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু পারো ইনফরমেশান গ্যাদার করো। আর এই যেটুকু ইনফরমেশান গ্যাদার করবে সেটাই তুমি অডিশনের সময় যখন তোমার সাথে জেনারেল কথাবার্তা বলবে কাস্টিং ডিরেক্টর বা প্রডিউসার, ডাইরেক্টর, তাদের সাথে সেগুলো নিয়ে কথা বলো। তাহলে তারা ইন্টারেস্টেড হবে, আর এরা তো আমার সম্পর্কে বেশ কিছুটা জিনিস জানে, তারা কিন্তু তোমার ব্যাপারে অবশ্যই ইমপ্রেস হবে। এবং একটা টিপস দিয়ে রাখি যে কখনোই যদি অডিশনের টাইমে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি প্রজেক্ট সম্পর্কে কী জানো এবং তুমি কিছুই জানো না, তাহলে কিন্তু সরাসরি বলে দেবে না যে না আমি সত্যিই কিছু জানি না, এরকম কথা কখনো বলবে না। এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তুমি কি বলবে? স্যার আমি বিভিন্ন রকমের প্রজেক্টে কাজ করতে চাই, আমি নতুন নতুন জিনিস শিখতে চাই, আপনাদের এই প্রজেক্ট আমার খুব, আপনি যে প্রজেক্টটা করছেন আমার মনে হয় সেই প্রজেক্টটা আমার জন্য বেটার। এই ধরনের কিছু সোজাসুজি না বলে ঘুরিয়ে কথা বলো, যাতে কিনা এটা তুমি ডাইরেক্টলি শো করো না যে, করো না কখনোই যে তুমি এদের প্রজেক্ট সম্পর্কে কিছুই জানো না। হ্যাঁ, হতে পারে তুমি এদের প্রজেক্ট সম্পর্কে কিছুই জানো না, কিন্তু তুমি এটা দেখাও যে এরা যেই প্রজেক্ট করুক না কেন তুমি তার জন্য উৎসাহী। এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। থার্ড পয়েন্ট হচ্ছে হাউ টু সিলেক্ট। অর্থাৎ কিনা তুমি যখন প্রথম অডিশন রুমে ঢুকছো তোমাকে কি করতে হয়, 7 থেকে 10 সেকেন্ডের নিজের একটা ইন্ট্রো সেখানে দিতে হয়, এটাকেই বলা হয় সিলেক্ট। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ যারা কাস্টিং ডিরেক্টর বা যারা তোমার অডিশন নিতে এসছে তারা কিন্তু ওই প্রথমে তোমার যে ইন্ট্রোটা সেটা থেকেই বোঝার চেষ্টা করে যে তোমার কনফিডেন্স কীরকম, তোমার গলার ভয়েস কীরকম, তোমার জেস্চার অ্যান্ড পশ্চার কেমন। তাই একটা ভালো অডিশনের সিলেক্ট হওয়ার জন্য তোমার অবশ্যই নিজের ইন্ট্রোটাকে সঠিকভাবে দিতে জানতে হবে। তো কিভাবে তোমরা এই ইন্ট্রোটা দেবে তার উপর আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো সেটার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা চেপে দাও, যাতে কিনা এই ধরনের কোনো ভিডিও এলে তোমরা নোটিফাই হয়ে যেতে পারো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রাই টু রিমাইন্ড দ্য লাইন্স। অর্থাৎ কিনা তোমাকে অডিশনের সময় যে লাইন বা ডায়লগগুলো দেওয়া হবে সেগুলোকে ভালোভাবে রিমাইন্ড করার চেষ্টা করো। তো অবশ্যই তুমি যদি ভালোভাবে রিমাইন্ড করে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারো সেই লাইনগুলো, তাহলে কিন্তু এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ তোমার লাইন যতটা মুখস্থ হবে তত তুমি জিনিসটার সাথে আত্মস্থ হবে এবং ততটাই তুমি নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। কিন্তু যদি তোমার লাইনটা মনে না থাকে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে অডিশনটা দিতে পারবে না। তো মুখস্থ করার ক্যাপাসিটি এবং সেই যে লাইনগুলো রয়েছে সেগুলোকে মনের মধ্যে বোঝার ক্যাপাসিটি, এটা কিন্তু তোমাকে অডিশনে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে। এবার এরকম হতেই পারে যে তুমি হয়তো লাইনের কিছু শব্দ বা কিছু ভুলে গেছো, তো সেখানে তুমি অবশ্যই জিভ কেটে সরি সরি স্যার এই ধরনের কোনো কথাবার্তা বলে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করো না। তো যদি তুমি জিনিসটাকে ভালোভাবে আত্মস্থ করো তাহলে কী হবে, ওই যদি একটা দুটো ওয়ার্ড তুমি ভুলে যাও তার জায়গায় নিজের বানানো একটা দুটো ওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটাকে মেকআপ করে দিতে পারো। এবার এটা তখনই সম্ভব হবে যখন তুমি কিনা নিজে ওই বিষয়টার সাথে আত্মস্থ হবে। তো সবচেয়ে আগে তুমি ভালোভাবে লাইন্সগুলোকে মুখস্থ করো এবং বিষয়টার সাথে নিজে আত্মস্থ হও।
5 নম্বর পয়েন্ট হচ্ছে শো ডিফারেন্ট ইমোশন, অর্থাৎ কিনা তুমি যখন সেই অডিশনটা দেবে, তোমাকে যে লাইনগুলো দেওয়া হবে সেটা বলার জন্য তুমি কখনোই একই রকমভাবে সেই লাইনগুলো পরপর পরপর বলে যাবে না। তোমার ইমোশন সময়ের সাথে সাথে কিছু কিছু চেঞ্জ করবে যতটুকু করা সম্ভব। কারণ তুমি যদি এটা করো তাহলে কী হবে, ব্যাপারটা পুরো মনোটোনাস বা একঘেয়ে হয়ে যাবে, তো কাস্টিং ডিরেক্টর খুব বিরক্ত হয়ে যাবে। তো চেষ্টা করবে যে তোমার ওই লাইন্সগুলোর মধ্যেই কতটা ইমোশনের ভ্যারিয়েশন আনা যায়, ভয়েসটা আপ ডাউন কতটা করা যায়, যাতে কিনা সেটা যে শুনছে বা দেখছে তার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়। আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো তোমার জীবনের একটা দুঃখের ঘটনা নিয়ে তোমাকে অডিশন দিতে বলা হচ্ছে। তো তোমার জীবন তো শুধু দুঃখ দুঃখ থাকতে পারে না, ওইখানে লাইনেরগুলোর মধ্যে এরকম থাকবে যে তোমার জীবনে এক সময় সুখ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তোমার জীবনে দুঃখ ঘনিয়ে এসছে। তো যখন সুখের কথাগুলো বলার চেষ্টা করছো তখন একটুখানি হাসি, একটুখানি খুশির আভাস মুখের মধ্যে আনো, আর যখন দুঃখের কথাগুলো হয়ে যাচ্ছে তখন সেই মুখটাকে পুরো বিষাদময় এবং দুঃখী দুঃখী করে তোলো। এই যে তোমার এক্সপ্রেশনের চেঞ্জ, এটা কিন্তু তোমার শুধুমাত্র অ্যাক্টিংটাকে শো করবে তা নয়, যে কাস্টিং ডিরেক্টর আছে তাকেও কিন্তু খুব ইমপ্রেস করবে যে হ্যাঁ তুমি ওই লাইনগুলোর মধ্যে একেবারে ঢুকে গিয়ে অভিনয় করছো। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে ইমোশন, একই রকম ইমোশন নিয়ে সবসময় কথা বলবে না, প্রয়োজন মতো এবং সময় সুযোগ মতো ইমোশন চেঞ্জ করে কথা বলার চেষ্টা করবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট লুক ইনটু দ্য আইস। এটা কিন্তু অনেকেই বলে যে সবসময় তোমাকে যে কাস্টিং ডিরেক্টর আছে তার চোখের দিকে তাকিয়ে তুমি তোমার ডায়লগ বলো, কিন্তু আমি তোমাদের বারণ করব এটা কখনো করো না। বিভিন্ন অ্যাক্টিং ইনস্টিটিউটও মাঝে মাঝে বলে থাকে যে কথা বলার সময় মাঝে মাঝে কাস্টিং ডিরেক্টরের চোখে চোখ রেখে কথা বলবে, কিন্তু আমার মনে হয় এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তার কারণ হচ্ছে তুমি যখনই নিজের লাইন্সগুলো তুমি কাস্টিং ডিরেক্টরের চোখে চোখ রেখে বলবে, তখন কী হবে, কাস্টিং ডিরেক্টরের যখন এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকবে তুমিও কিন্তু তোমার মনোযোগটা সম্পূর্ণরূপে ওদিকে থাকবে, ফলে কী হবে, তোমার মনোযোগ অ্যাক্টিংয়ের দিকে কম এবং কাস্টিং ডিরেক্টরের এক্সপ্রেশনের দিকে বেশি থাকবে, সেটা কিন্তু তোমার অ্যাক্টিংয়ের পক্ষে ক্ষতিকর। এটা হলো 1 নম্বর তোমার দিক থেকে। আর 2 নম্বর হচ্ছে তুমি যদি কাস্টিং ডিরেক্টরের দিকে তাকিয়ে থাকো সবসময় ডায়লগ বলার সময়, তাহলে কী হবে, কাস্টিং ডিরেক্টর তোমার দিকে তাকিয়ে থাকবে, তার মনোযোগটা তোমার চেহারা বা তোমার চোখের দিকে পড়বে, তোমার অ্যাক্টিংয়ের দিকে পড়বে না। এটাও কিন্তু অন্য দিক থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তাই কখনোই কাস্টিং ডিরেক্টর দিকে তাকাবে না, তুমি তোমার চরিত্রের প্রয়োজনে যেদিকে তাকানো প্রয়োজন, যেভাবে কথা বলা প্রয়োজন সেইভাবে তুমি কথা বলবে। তোমার চরিত্র যদি বলে তোমাকে কাস্টিং ডিরেক্টরের দিকে সরাসরি তাকাতে হবে তাহলে তুমি তাকাবে, যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু জোর করে তাকিও না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কনফিডেন্স থাকাটা অবশ্যই দরকার। কেন? তার কারণ হচ্ছে অনেক সময় তুমি যখন নিজের অডিশন দিচ্ছ, কাস্টিং ডিরেক্টর তোমার মধ্যে থেকে চেষ্টা করে নিজের চরিত্রকে খুঁজে বার করার। এবার তুমি যে লাইন্সগুলো বলছো, হয়তো কাস্টিং ডিরেক্টরের মনে হতে পারে যে তুমি এই চরিত্রটা না করে অন্য কোনো চরিত্রের জন্য সুইটেবল। সে কী করতে পারে, তোমাকে অন্য লাইন্স দিয়ে বলে আচ্ছা তুমি ওটাকে বাদ দাও, তুমি এগুলো আমাকে করে দেখাও তো, এরকম একটা চরিত্রে তুমি অভিনয় করে দেখাও তো, কারণ তার মনে হচ্ছে যে তুমি ওই চরিত্রের জন্য সুইটেবল। এবার তুমি যদি কনফিডেন্ট না হও তাহলে ইনস্ট্যান্ট নতুন একটা কিছু করে দেখাবার মতো সিচুয়েশন কিন্তু তোমার থাকবে না, তুমি পাজলড হয়ে যাবে। তো সবসময় ঘটনা হচ্ছে তুমি একদম পাজলড হবে না, কনফিডেন্সের সাথে করবে। কেন করবে? কারণ এটা তোমার রোজকার কাজ। তুমি রোজ খেতে গেলে পাজলড হও না, ঘুমাতে গেলে পাজলড হও না, লোকজনের সাথে কথা বলতে গেলে পাজলড হও না। তো যদি তাই না হও তাহলে তুমি অডিশন দিতে গিয়ে পাজলড হওয়ার কি আছে? তুমি একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তো তোমার অডিশন দেওয়া তোমার রোজকার কাজ। তাই এটাকে একদম নিত্যনৈমিত্তিক কাজের মতো কনফিডেন্টলি করো, এবং তোমাকে যে ধরনের ক্যারেক্টার প্লে করতে বলা হচ্ছে সেটা কনফিডেন্টলি প্লে করো। তুমি যদি সব ধরনের ক্যারেক্টারে কনফিডেন্ট হও বা ফ্লেক্সিবল হও তাহলে কিন্তু কাস্টিং ডিরেক্টর তোমাকে চয়েস করবেই করবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য বিগ পিকচার। এর মানে কি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে তুমি বুঝতে পারবে। আমি সবসময় বলি তুমি যখন অডিশনে যাবে তুমি নিজের নিজস্বতা বজায় রেখে অ্যাক্টিং করো। এবার এর সুবিধা কি? হয়তো এরকম হতেই পারে যে তুমি নিজের নিজস্বতা অনুযায়ী অ্যাক্টিং করছো এবং তুমি যে পার্টিকুলার রোলের জন্য অডিশন দিতে আসছো কাস্টিং ডিরেক্টরের সেটা পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কাস্টিং ডিরেক্টর যে সে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে এবং বিভিন্ন রোলের জন্য লোক খুঁজতে আসছে। তার মাথার মধ্যে কিন্তু অনেকগুলো রোলের আইডিয়া আছে এবং সে কী খুঁজতে চাইছে সেটা কিন্তু তুমি জানো না। হয়তো যে পার্টিকুলার রোলে তুমি অডিশন দিচ্ছ কাস্টিং ডিরেক্টর তার জন্য তোমাকে পছন্দ হবে না, কিন্তু সে অন্য কোনো রোলের সাথে তোমার সামঞ্জস্য খুঁজে পেল, সে কিন্তু তখনই সেই রোলের জন্য তোমাকে বলবে যে তুমি হয়তো সেই লাইনটা বলো, অথবা তোমাকে অন্য কোনো অডিশনে তোমাকে ডেকে নেবে যে তুমি এখানে আসো এবং নিজের অডিশনটা দাও। তাই সবসময় নিজের নিজস্বতা বজায় রাখো। নিজস্বতা বজায় রাখলে কী হবে, কাস্টিং ডিরেক্টরকে যে থাকবে সে তোমার টাইপটা বুঝতে তোমার সুবিধা হবে এবং তার মাথায় যে ক্যারেক্টারগুলো রয়েছে তার সাথে কিন্তু সে সঙ্গে সঙ্গে তোমার সাথে ট্যালি করে নেবে, এবং তার যদি কোনো ক্যারেক্টারের সাথে তোমার সামান্যতম সামঞ্জস্য খুঁজে পায় সে কিন্তু তোমাকে সেই ক্যারেক্টার করার জন্য ডেকে নেবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট শো ডায়ার ডেসপারেশন, অর্থাৎ কিনা তুমি ডেসপারেট হবে না। তো ব্যাপারটা কি আমি একটু এক্সপ্লেন করি।
তুমি যখন অডিশন দিতে যাচ্ছ, যে তোমার অডিশন নিতে আসছে তাকে যে সবসময় খুব ফাটাফাটি সুন্দর দেখতে হবে, তার বিহেভিয়ার যে ফাটাফাটি রকম চার্মিং হবে, বা সে তোমার সাথে যে সবসময় খুব দারুণভাবে কথা বলবে, এরকম নাও হতে পারে। পরিস্থিতি মানুষের বিভিন্ন রকম হতে পারে। যে তোমার অডিশন নিচ্ছে সে তোমার সাথে বিভিন্ন রকমভাবে কথা বলতে পারে, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি রেগে যাবে না, তুমি তার সাথে কোনো বাজেভাবে ব্যবহার করবে না, কোনো বিটার বিহেভিয়ার বা কোনো ব্যঙ্গাত্মক কথাবার্তা কিন্তু বলবে না। কেন? তার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ছোট। তার ফলে কি হতে পারে, তোমাদেরকে হয়তো এই একই কাস্টিং ডিরেক্টর বা প্রডিউসার ডাইরেক্টরের সাথে তোমার বারবার দেখা হবে, বিভিন্ন জায়গায় দেখা হবে। তো একবার যদি তোমার সম্পর্কে তার একটা নেগেটিভ ইমপ্রেশন হয়ে যায়, সেই কিন্তু তোমাকে জীবনে কোনো দিন চান্স দেবে না। উল্টে যেটা হবে সেটা হচ্ছে যে আরও 2-4টে লোকের মনে তোমার সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দেবে। তাই তুমি তোমার তরফ থেকে কারোর সাথে কোনো রকম বাজে বিহেভ করবে না। তুমি সবার সাথে ভালো, সুন্দর, মিষ্টি করে কথা বলবে এবং চেষ্টা করবে যত সম্ভব নিজের ব্যবহারটা ভালো রাখার। তুমি যদি তোমার তরফ থেকে ভালো ব্যবহার কন্টিনিউয়াসলি করে যাও, দেখবে উল্টো দিকে যে বসে আছে সেও তোমার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে। 10 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এই ধরনের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। তো যখনই ভিডিও নিয়ে আসবো তখনই তোমরা সবার আগে নোটিফিকেশান পাবে এবং তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। এর সাথে সাথে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। যাই হোক, আমরা চলে আসি আমাদের 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট মুভ ফরওয়ার্ড। ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। অধিকাংশ সময়ই দেখা যায় অডিশন শেষ হওয়ার পর যে অডিশন দিচ্ছে সে এগিয়ে গিয়ে কাস্টিং ডিরেক্টরের সাথে পার্সোনালি কথা বলার চেষ্টা করে বা তার দিকে হাত বাড়িয়ে কাস্টিং ডিরেক্টরের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করে। তো আমি বলবো এই ধরনের কোনো কাজকর্ম তুমি করবে না। যদি কাস্টিং ডিরেক্টর তোমার সাথে হ্যান্ডশেক করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়, তবেই তুমি মৃদু হেসে তার সাথে হ্যান্ডশেক করতে পারো, কিন্তু তুমি যেচে কখনো তার সাথে হ্যান্ডশেক করে বা তার সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়ার চেষ্টা করবে না। এটা কিন্তু অধিকাংশ কাস্টিং ডিরেক্টরের মনেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। যদি তোমাকে অডিশন নেওয়ার পর বলে ঠিক আছে অডিশন হয়ে গেছে আপনি আসতে পারেন, তাহলে অবশ্যই তুমি হেসে তাদেরকে ভালোভাবে বিদায় সম্ভাষণ জানিয়ে তুমি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যাও, কিন্তু তার ক্লোজ হওয়ার চেষ্টা করো না। এটা কিন্তু অবশ্যই বেশিরভাগ কাস্টিং ডিরেক্টরের মধ্যে তোমার সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আশা করি এই 10টা টিপস তোমরা ভালোভাবে বুঝে গেছো এবং তোমরা যখন নেক্সট অডিশন দিতে যাবে তখন এই টিপসগুলো যথাযোগ্য ব্যবহার করে তোমরা কাস্টিং ডিরেক্টরের মনে নিজের একটা ইমপ্রেশন ফেলতে পারবে। তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখো এবং আমার চ্যানেলে নতুন আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হবে পরের ভিডিওয়ে। বাই।